ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি ইংলিশ মুড নিয়ে আলোচনা করব। এর আগে টাইপস অফ মুড নিয়ে বিস্তারিত ভিডিও দিয়েছি। তোমরা যদি ওই ভিডিওগুলো দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। এবার দেখো, দ্য ওয়ার্ড মুড কামস ফ্রম দ্য ওয়ার্ড মুড। এই মুড শব্দটা এসেছে এই মোড শব্দ থেকে, যার বাংলা অর্থ হচ্ছে ধরন, ইংলিশ অর্থ হয় ওয়ে অর ম্যানার। তাহলে মুডটা কি? ইট ইজ আ ফর্ম অফ আ ভার্ব। মুড হলো ভার্বের একটা ফর্ম হুইচ ডেসক্রাইবস দ্য ইন্টেনশন অর অ্যাটিটিউড অফ দ্য স্পিকার, যা স্পিকারের উদ্দেশ্য বা মনোভাবকে বর্ণনা করে। দ্য ওয়ে দ্য স্পিকার ইজ এক্সপ্রেসিং সামথিং, স্পিকার যেভাবে কিছু প্রকাশ করছে। তার মানে তোমরা কি বুঝতে পারলে? মুড হলো ভার্বের সেই ফর্ম যার মাধ্যমে আমরা স্পিকারের মনোভাব বা ইন্টেনশন বুঝতে পারি, যে স্পিকার কথাটাকে কিভাবে প্রকাশ করতে চাইছে। সে কি কোনো বাস্তব পরিস্থিতির কথা বলছে, নাকি কোনো অবাস্তব পরিস্থিতির কথা বলছে, নাকি কাউকে কিছু করার জন্য নির্দেশ বা পরামর্শ দিচ্ছে। এই বিষয়গুলো আমরা স্পিকারের কথা বলার ধরন দেখে বুঝতে পারি। এই কথা বলার ধরনগুলো কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? আলাদা আলাদা ভার্বের ফর্মের মাধ্যমে। আশা করি মুডের কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। এবারে কতগুলো বাক্য দেখো। হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। এটা দেখো ফ্যাক্ট বোঝাচ্ছে, সে প্রতিদিনই স্কুলে যায়। কি দেখে বুঝতে পারছি যে এটা ফ্যাক্ট বোঝাচ্ছে? এই ভার্বটা দেখে বুঝতে পারছি। এখানে লক্ষ্য করো, সাবজেক্ট রয়েছে হি, আর তার জন্য দেখো ভার্বের সাথে দেখো ইএস যোগ হয়েছে, গোয়ের সাথে ইএস যোগ হয়েছে। এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফলো করছে, এটা ফ্যাক্ট বোঝাচ্ছে। আবার এই বাক্যটা দেখো, ডাজ হি গো টু স্কুল এভরিডে, সে কি প্রতিদিন স্কুলে যায়। এখানে দেখো স্পিকার লিসনারের থেকে কিছু জানতে চাইছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরেরটা দেখো, প্লিজ গো টু স্কুল, দয়া করে স্কুলে যাও। দেখো এখানে স্পিকার লিসনারকে অনুরোধ করছে, সরাসরি অনুরোধ করছে। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে লক্ষ্য করো, এখানে ভার্বের বেস ফর্ম বসেছে গো। আবার দেখো, আই সাজেস্ট দ্যাট হি গো টু স্কুল এভরিডে, আমি পরামর্শ দিচ্ছি যে সে যেন প্রতিদিন স্কুলে যায়। এখানে লক্ষ্য করো, এখানে সাবজেক্ট কাউকে পরোক্ষভাবে পরামর্শ দিচ্ছে যে সে যেন প্রতিদিন স্কুলে যায়, পরোক্ষভাবে পরামর্শ দিচ্ছে। এখানে ভার্বটা লক্ষ্য করো, এখানে হি রয়েছে, তা সত্ত্বেও দেখো এখানে গোয়ের সাথে ইএস যোগ হয়নি। দেখো ভার্বের বেস ফর্ম ব্যবহার হয়েছে। আবার এই বাক্যটা দেখো, আই উইশ ইউ ওয়েন টু স্কুল এভরিডে, তুমি যদি প্রতিদিন স্কুলে যেতে। এখানে লক্ষ্য করো, এখানে অবাস্তব ইচ্ছা প্রকাশ পেয়েছে। এখানে লক্ষ্য করো, আই উইশ এটা হচ্ছে মেন ক্লজ, মেন ক্লজের ভার্বটা দেখো প্রেজেন্টে রয়েছে, তা সত্ত্বেও এখানে দেখো পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে, অবাস্তব ইচ্ছা প্রকাশ পাচ্ছে। তাহলে দেখো এই প্রথম বাক্যটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড, এটা যেহেতু ফ্যাক্ট বোঝাচ্ছে। আবার দেখো দ্বিতীয় বাক্যটাও ইন্ডিকেটিভ মুড। আবার দেখো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ মুড। আবার দেখো এই পরের বাক্যটা হচ্ছে সাবজাংটিভ মুড। আবার দেখো এই বাক্যটাও সাবজাংটিভ মুড। এই বাক্যগুলোতে দেখো স্পিকারের এক এক রকমের মুড প্রকাশিত হচ্ছে। এই বিভিন্ন ধরনের মুডগুলো আমরা বিস্তারিতভাবে শিখব। আমরা অনেক সময় মুড আর টেন্স গুলিয়ে ফেলি, কারণ দুটোই ভার্বের ফর্ম, কিন্তু দুটোর কনসেপ্ট অনেকটাই আলাদা। টেন্স কি? ইট ইজ আ ফর্ম অফ আ ভার্ব। টেন্স হলো ভার্বের ফর্ম দ্যাট এক্সপ্রেসেস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন অর স্টেট, যা কোনো অ্যাকশন বা স্টেটের সময়কে প্রকাশ করে। এক্সাম্পল দেখো, সি ইজ ওয়াচিং টিভি নাও, সে এখন টিভি দেখছে। দেখো বর্তমানে কিছু ঘটছে, সাবজেক্ট কি করছে? টিভি দেখছে। দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে, এটা ফ্যাক্ট বোঝাচ্ছে, এখানে কিছু অ্যাকশন হচ্ছে। আবার এই বাক্যটা দেখো, সি ইজ টায়ার্ড নাও, সে এখন ক্লান্ত। এখানে দেখো সাবজেক্টের স্টেট বা অবস্থা বোঝাচ্ছে, সে এখন কেমন অবস্থায় রয়েছে? সে এখন ক্লান্ত অবস্থায় রয়েছে। সাবজেক্টের স্টেট বোঝাচ্ছে, সাবজেক্টের স্টেটের সময় বোঝাচ্ছে, সে বর্তমানে ক্লান্ত।
দেখো এটাও ফ্যাক্ট বোঝাচ্ছে, রিয়েল সিচুয়েশনকে প্রকাশ করছে। এখানে কিছু অ্যাকশন হচ্ছে, এখানে অ্যাকশন হচ্ছে না, এখানে স্টেট বোঝাচ্ছে। তাহলে টেন্স আর মুডের মধ্যে পার্থক্য কি? টেন্স হলো ভার্বের সেই ফর্ম যার মাধ্যমে কোনো অ্যাকশনের সময় বা সাবজেক্টের স্টেট কখন কেমন থাকবে সেটা বুঝতে পারি। কিন্তু মুড হলো ভার্বের সেই ফর্ম যার মাধ্যমে স্পিকারের কথা বলার ধরন বুঝতে পারি। তাছাড়াও মনে রাখবে, টেন্স রিয়েল সিচুয়েশনকে প্রকাশ করে, কিন্তু মুড রিয়েল আনরিয়েল দুটো সিচুয়েশনই প্রকাশ করতে পারে। ইংরেজিতে আমরা তিন ধরনের মুড দেখতে পাই। প্রথমটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড, দ্বিতীয়টা হচ্ছে ইম্পারেটিভ মুড, আর তৃতীয়টা হচ্ছে সাবজাংটিভ মুড। প্রথমে আমরা দেখব ইন্ডিকেটিভ মুড। ইংরেজিতে অধিকাংশ বাক্যেই ইন্ডিকেটিভ মুড ইউজ হয়। ইন্ডিকেটিভ মুডটা কি? দ্য ইন্ডিকেটিভ মুড ইজ ইউজড হোয়েন উই স্টেট ফ্যাক্টস, আস্ক কোয়েশ্চেন্স অর এক্সপ্রেস অ্যান ওপিনিয়ন। ইন্ডিকেটিভ মুড তখনই ব্যবহার করা হয় যখন আমরা ফ্যাক্টের ব্যাপারে কথা বলি, কিংবা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি, কিংবা কোনো মতামত প্রকাশ করি। এই তিনটে ক্ষেত্রে আমরা ইন্ডিকেটিভ মুড ব্যবহার করি। তারপর দেখো, ইট ইজ ইউজড অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অর পার্সন অফ দ্য সাবজেক্ট অ্যান্ড টেন্স। সাবজেক্টের পার্সন বা নাম্বার কিংবা টেন্স অনুসারে এই ইন্ডিকেটিভ মুড ব্যবহার করা হয়। ইন্ডিকেটিভ মুডকে আইডেন্টিফাই করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এরা টেন্সের নিয়ম মেনে চলে আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফলো করে। এই বিষয়টা মনে রাখবে। প্রথমটা দেখো, টু স্টেট ফ্যাক্টস। ফ্যাক্ট বোঝাতে আমরা ইন্ডিকেটিভ মুড ব্যবহার করি। ফ্যাক্ট বলতে কি বোঝাচ্ছে? সামথিং দ্যাট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, হ্যাজ হ্যাপেন অর উইল হ্যাপেন। যা কিছু প্রকৃতপক্ষে ঘটছে, ঘটেছে কিংবা ঘটবে, এটাকেই ফ্যাক্ট বলা হয়। এক্সাম্পল দেখো, দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারধারে ঘোরে। এটা দেখো ইউনিভার্সাল ট্রুথ, ফ্যাক্ট বোঝাচ্ছে। এখানে ভার্বটা লক্ষ্য করো, দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফলো করছে, আর্থ রয়েছে তার জন্য রিভলভস হয়েছে। দেখো এটা ইন্ডিকেটিভ মুডে রয়েছে। আবার দেখো, আই স হিম অ্যাট দ্য বাস স্টপ ইয়েস্টারডে। আমি গতকাল বাস স্টপে তাকে দেখেছিলাম। দেখো এটা ফ্যাক্ট বোঝাচ্ছে, আমি সত্যি সত্যি গতকাল বাস স্টপে তাকে দেখেছিলাম। আবার দেখো, সি লিভস ইন লন্ডন। সে লন্ডনে বাস করে। দেখো ফ্যাক্ট বোঝাচ্ছে। কিসের মাধ্যমে এই ফ্যাক্টগুলো প্রকাশ করা হচ্ছে? এই ভার্বগুলোর মাধ্যমে এই ফ্যাক্টগুলো প্রকাশ করা হচ্ছে। পরেরটা দেখো, টু এক্সপ্রেস অ্যান ওপিনিয়ন অর বিলিভ। কোনো মতামত প্রকাশ করতে বা স্পিকার কোনো কিছু বিশ্বাস করে যে এটা সত্য, এমন বোঝাতেও আমরা ইন্ডিকেটিভ মুড ব্যবহার করি। এক্সাম্পল দেখো, আই থিঙ্ক ইট ইজ গোয়িং টু রেন টুডে। আমার মনে হয় আজ বৃষ্টি হতে চলেছে। এখানে দেখো আমার মতামত বোঝাচ্ছে। আবার দেখো, সি বিলিভস হি ইজ অনেস্ট। সে বিশ্বাস করে সে সৎ। এখানে দেখো দুটো সাবজেক্ট আলাদা, এটা তার বিশ্বাস যে সে সৎ। নেক্সট দেখো, আস্কিং ইয়েস নো কোয়েশ্চেন্স। কোনো প্রশ্ন জিজ্ঞাসা করাও ইন্ডিকেটিভ মুডের অন্তর্গত, কারণ এটাও ফ্যাক্ট বোঝায়। এক্সাম্পল দেখো, ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক। তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছিলে? আবার দেখো, আর দে কামিং টু দ্য পার্টি। তারা কি পার্টিতে আসছে? তারপর দেখো, আস্কিং ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স। হোয়াট ডু ইউ লিভ। কোথায় তুমি বাস করো? হোয়াই আর দে লেট। কেন তারা দেরি করে? আশা করি ইন্ডিকেটিভ মুডটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমাদের পরবর্তী মুড হচ্ছে ইম্প্যারেটিভ মুড। ইম্প্যারেটিভ মুড কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? দ্য ইম্প্যারেটিভ মুড ইজ ইউজ টু গিভ কম্যান্ড। কোনো কম্যান্ড বা আদেশ দিতে ইম্প্যারেটিভ মুড ইউজ করা হয়। তারপরে দেখো, মেক রিকোয়েস্ট, অনুরোধ করতে। অফার ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে, নির্দেশ দেওয়ার ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে গিভ ওয়ার্নিং অর অ্যাডভাইস, কোনো সতর্কতা বা উপদেশ দিতে। এই সমস্ত ক্ষেত্রে আমরা ইম্প্যারেটিভ মুড ইউজ করে থাকি। মনে রাখবে, ইম্প্যারেটিভ মুডে সাবজেক্ট একটাই হয়, সেটা হচ্ছে ইউ। সাবজেক্টটা সাইলেন্ট থাকে, আমাদের বুঝে নিতে হয়। প্রথমটা দেখো, টু গিভ কম্যান্ডস, আদেশ দিতে। সিট ডাউন, বসে পড়ো। স্পিকার লিসনারকে সরাসরি আদেশ করছে। আবার দেখো, টার্ন অফ দ্য লাইট, লাইটটা বন্ধ করো। স্টপ টকিং,
কথা বলা বন্ধ করো। দেখো কমান্ড দিতে আমরা ইম্পারেটিভ মুড ইউজ করে থাকি। আবার দেখো টু মেক আ পোলাইট রিকোয়েস্ট করতে আমরা ইম্পারেটিভ মুড ইউজ করি। এক্সাম্পল দেখো, প্লিজ ওয়েট হিয়ার, এখানে দয়া করে অপেক্ষা করো। হেল্প মি প্লিজ, আমাকে দয়া করে সাহায্য করো। এক্ষেত্রে মনে রাখবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে যে ভার্বটা ইউজ করা হয় সেটা সবসময় বেস ফর্মে থাকে। বেস ফর্ম বলতে কি বোঝাচ্ছে? এই ভার্বের সাথে কোনো রকম আইএনজি ইউজ হবে না, কোনো রকম ইডি ইউজ হবে না, বা এই ভার্বের ফর্মের কোনো রকম চেঞ্জ হবে না। এটা সর্বদাই অরিজিনাল ফর্ম, বেস ফর্মে থাকবে। তারপর দেখো টু গিভ ইনস্ট্রাকশনস, কাউকে কোনো নির্দেশ দেওয়া হচ্ছে। প্রেস দ্য পাওয়ার বাটনটা প্রেস করো। অ্যাড দ্য স্পাইসেস অ্যান্ড মিক্স ওয়েল, মশলাগুলো যোগ করো এবং ভালোভাবে মিশ্রিত করো। আন্ডারলাইন দ্য কিওয়ার্ডসগুলো আন্ডারলাইন করো। নেক্সট দেখো টু গিভ ওয়ার্নিংস অর অ্যাডভাইস, সতর্কতা বা উপদেশ দিতে আমরা ইম্পারেটিভ মুড ইউজ করি। এক্সাম্পল দেখো, বি কেয়ারফুল, সাবধান হও বা সতর্ক হও। ডোন্ট টাচ মি, আমাকে স্পর্শ করো না। ডোন্ট কল মি এগেন অ্যান্ড এগেন, আমাকে বারবার ফোন করো না। দেখো এগুলো সবই সতর্কতা বা ওয়ার্নিং দেওয়া হচ্ছে। আবার দেখো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, তোমার সময় নষ্ট করো না। দেখো এটা অ্যাডভাইস করা হচ্ছে। আশা করি ইম্পারেটিভ মুডটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবারে আমরা দেখব সাবজাংটিভ মুড। এই ধরনের মুড আমেরিকান ইংলিশে ইউজ হয়। কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? দ্য সাবজাংটিভ মুড ইজ ইউজ টু ডেসক্রাইব উইশেস, সাবজাংটিভ মুড ব্যবহার হয় ইচ্ছা বোঝাতে। আনরিয়েল অর ইমাজিনারি সিচুয়েশন, অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতি বোঝাতে। অর ইয়েট টু হ্যাপেন, আর যা ঘটতে বাকি আছে, যে কাজটা ঘটতে বাকি আছে বা যে ঘটনাটা ঘটতে বাকি আছে, এমন ক্ষেত্রে আমরা এই সাবজাংটিভ মুড ইউজ করে থাকি। এবার দেখো নর্মাল ভার্ব আর সাবজাংটিভ ফর্মের মধ্যে কি পার্থক্য আছে। নর্মাল ভার্বে যেটা হয় হি ইজ, সাবজাংটিভ ফর্মে সেটা হয়ে যায় হি বি, অর্থাৎ ইসের জায়গায় এখানে বি হয়ে যায়। আবার দেখো নর্মাল ভার্বে যেটা হয় সি গোস, সেটা সাবজাংটিভ ফর্মে হয়ে যায় সি গো। আবার দেখো নর্মাল ভার্বে যেটা হয় আই ওয়াস, সেটা সাবজাংটিভ ফর্মে হয়ে যায় আই ওয়ার। সাবজাংটিভ মুড তিন ধরনের হয়, প্রেজেন্ট সাবজাংটিভ মুড, পাস্ট সাবজাংটিভ মুড আর পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড। প্রথমে আমরা দেখব প্রেজেন্ট সাবজাংটিভ মুড। প্রেজেন্ট সাবজাংটিভ মুড কখন ব্যবহার করা হয়? দ্য প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইজ ইউজড হোয়েন দ্য স্পিকার ইনডাইরেক্টলি রিকোয়েস্ট। প্রেজেন্ট সাবজাংটিভ মুড তখনই ব্যবহার করা হয় যখন স্পিকার পরোক্ষভাবে অনুরোধ করছে, অর্ডার আদেশ দিচ্ছে, অর সাজেস্ট কোনো পরামর্শ দিচ্ছে, দ্যাট যে সামওয়ান ডু সামথিং, কেউ কোনো কিছু করুক। জেনারেলি কোন কোন ভার্ব ব্যবহার করা হয়? সাজেস্ট, রেকমেন্ড, ইনসিস্ট, ডিম্যান্ড, আস্ক, প্রপোজ, অর্ডার। তাছাড়াও কিছু অ্যাডজেক্টিভ রয়েছে। মনে রাখবে এই সমস্ত ভার্বের পরে যদি দ্যাট দিয়ে শুরু কোনো ক্লজ ব্যবহার করা হয় তাহলেই প্রেজেন্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে। এক্সাম্পল দেখো, আই সাজেস্ট দ্যাট হি স্টাডি হার্ডার, আমি পরামর্শ দিচ্ছি যে সে যেন আরো কঠোর পড়াশোনা করে। এখানে দেখো সাবজেক্ট কাউকে পরোক্ষভাবে পরামর্শ দিচ্ছে। এখানে লক্ষ্য করো এই সাজেস্ট ভার্বটার সাথে যখনই একটা ক্লজকে জুড়ে দেওয়া হচ্ছে, যে ক্লজটা দ্যাট দিয়ে শুরু হয়েছে, তখনই প্রেজেন্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করছে। প্রেজেন্ট সাবজাংটিভ মুড মানে এই যে ভার্বটা রয়েছে এই ভার্বটা বেস ফর্মে থাকবে, সেটাই হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ মুড। বেস ফর্মে থাকা মানে এখানে দেখো হি রয়েছে, এখানে কিন্তু স্টাডিজ হলো না, সবসময় স্টাডি বেস ফর্মে থাকবে। এখানে যদি সাজেস্টেড হয়ে যায় তখনও কিন্তু এখানে স্টাডিড হবে না, সবসময় এই জায়গাটা বেস ফর্মে থাকবে, সেটাই হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ মুড। আমরা যদি এই আই সাজেস্ট দ্যাট এই অংশটুকুকে তুলে দিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে হি স্টাডিজ হার্ডার, সেটা কিন্তু রিয়েল সিচুয়েশন, ফ্যাক্ট হয়ে যেত, ইন্ডিকেটিভ মুড হতো। কিন্তু যখনই আমরা আই সাজেস্ট দ্যাট এই অংশটুকু জুড়ে দিচ্ছি তখন প্রেজেন্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করছে। তার জন্য এই জায়গাটা, এই ভার্বটাকে আমাদের বেস ফর্মে রাখতে হবে। পরেরটা দেখো, দ্য টিচার ইনসিস্ট দ্যাট সি বি কোয়াইট, শিক্ষক জোর দিয়েছিল যে সে যেন চুপচাপ থাকে।
এখানেও লক্ষ্য করো এই ইনসিস্ট ভার্বের সাথে যখন আমরা এই দ্যাট ক্লজটা জুড়ে দিচ্ছি, যে ক্লজটা দ্যাট দিয়ে শুরু হয়েছে, তখনই দেখো প্রেজেন্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করছে। দেখো বি, দেখো বি ভার্বের বেস ফর্ম, এখানে ইস হওয়া উচিত ছিল, কিন্তু ইস না হয়ে বি ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভিওয়ান ফর্ম হয় বি, সেই বিটা ইউজ করা হলো। আবার দেখো ইট ইজ এসেনশিয়াল দ্যাট সি অ্যাটেন্ড দ্য মিটিং, তার মিটিংয়ে অ্যাটেন্ড থাকাটা প্রয়োজন বা জরুরি। এখানে লক্ষ্য করো এসেনশিয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে যখন এই ক্লজটা দেখো দ্যাট দিয়ে শুরু হয়েছে তখনই প্রেজেন্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করছে। তার জন্য দেখো এখানে অ্যাটেন্ড বেস ফর্ম রাখা হয়েছে, এখানে সাবজেক্ট রয়েছে সি, তা সত্ত্বেও দেখো এখানে বেস ফর্মে রাখা হয়েছে। এটা কখনোই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফলো করে না। 4 নম্বর দেখো দ্য ওয়ার্কার্স ডিম্যান্ডেড দ্যাট দ্য মানি বি রিটার্ন ইমিডিয়েটলি, শ্রমিকরা দাবি করেছিল যে টাকা যেন এক্ষুনি ফেরত দেওয়া হয়। এখানে লক্ষ্য করো ডিম্যান্ড ভার্বের সাথে যখনই দ্যাট দিয়ে শুরু ক্লজটা লেখা হলো তখনই দেখো প্রেজেন্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করেছে। দেখো বি রিটার্ন, এখানে প্রেজেন্ট সাবজাংটিভ মুডের দেখো প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে, যেহেতু টাকাটা কে ফেরত দেবে সেটা উল্লেখ করা নেই, তার জন্য প্রেজেন্ট সাবজাংটিভ মুডে প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে। দেখো বি, দেখো বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, তার জন্য বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে। পরেরটা দেখো আই রেকমেন্ডেড দ্যাট হি টেক হিজ মেডিসিন অন টাইম, আমি পরামর্শ দিচ্ছি যে সে যেন সময় মতো ওষুধ খায়। একইভাবে দেখো রেকমেন্ড ভার্বের সাথে যখন দ্যাট ক্লজটা লেখা হলো তখন প্রেজেন্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করছে। দেখো এটা টেক্স হলো না, টেক হলো। দেখো এখানে রেকমেন্ডেড আছে, পাস্টে রয়েছে। আমরা জানি যে মেন ক্লজ যদি পাস্টে থাকে তাহলে এই যে ডিপেন্ডেন্ট ক্লজটা রয়েছে এটাও পাস্টে থাকার কথা, কিন্তু দেখো এখানে বেস ফর্ম, এখানে বেস ফর্মে লেখা হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ ফর্ম। পরেরটা দেখো ইট ইজ ইম্পর্ট্যান্ট অর নেসেসারি দ্যাট এভরিওয়ান অ্যারাইভ অন টাইম, প্রত্যেকের সময় মতো আসাটা প্রয়োজন বা গুরুত্বপূর্ণ। এখানে দেখো ইম্পর্ট্যান্ট, নেসেসারি এগুলো সবই হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে যখন দ্যাট ক্লজটা লেখা হলো তখন প্রেজেন্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করছে, তার জন্য দেখো এখানে বেস ফর্মে লেখা হলো। আরেকটা এক্সাম্পল দেখো ইট ইজ ভাইটাল দ্যাট হি বি অন টাইম, খুবই জরুরি যে সে যেন সময় মতো উপস্থিত থাকে। দেখো ভাইটাল হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে যখন দ্যাট দিয়ে শুরু ক্লজটা লেখা হলো তখন দেখো প্রেজেন্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করছে, তার জন্য এখানে বি লেখা হয়েছে। এবার আমরা দেখব পাস্ট সাবজাংটিভ মুড। দ্য পাস্ট সাবজাংটিভ মুড ইজ ইউজ টু এক্সপ্রেস হাইপোথেটিক্যাল ইমাজিনারি সিচুয়েশন ইন দ্য প্রেজেন্ট অর ফিউচার। পাস্ট সাবজাংটিভ মুড ইউজ করা হয় বর্তমান বা ভবিষ্যতের কোনো হাইপোথেটিক্যাল বা ইমাজিনারি সিচুয়েশন প্রকাশ করতে। কোন কোন এক্সপ্রেশন ব্যবহার করা হয়? আই উইশ, ইফ অনলি, ও দ্যাট, উড র্যাদার, উড সুনার, অ্যাজ ইফ, এমনি ইফও ব্যবহার করা হয়। আবার দেখো অ্যাজ দো, তারপরে দেখো ইট ইজ হাই টাইম অর অ্যাবাউট টাইম। এই সমস্ত এক্সপ্রেশনের পরে যদি কোনো ক্লজ ইউজ করা হয় তাহলেই এই পাস্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে। এক্সাম্পল দেখো আই উইশ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম। দেখো বর্তমানের অবাস্তব পরিস্থিতির কথা বলছি, আসলে আই অ্যাম নট রিচ, আমি ধনী নই, কিন্তু আমি অবাস্তব কল্পনা করছি। এখানে লক্ষ্য করো আই উইশ এই এক্সপ্রেশনটার সাথে যখনই আমরা ক্লজ ব্যবহার করছি তখন পাস্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করছে। পাস্ট সাবজাংটিভ মুড মানে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হবে, যদিও এর ব্যতিক্রম রয়েছে। দেখো আমরা জানি বি ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, দুটোই হতে পারে, কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র ওয়ার বসাতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে পাস্ট সাবজাংটিভ ফর্ম। পরেরটা দেখো আই উইশ সি ওয়ার হিয়ার, সে যদি এখানে থাকতো। দেখো এখানে অবাস্তব পরিস্থিতির কল্পনা করা হচ্ছে, আসলে সি ইজ নট হিয়ার, সে এখানে নেই, কিন্তু আমি অবাস্তব কল্পনা করছি। এখানে দেখো আই উইশ এই এক্সপ্রেশনটার সাথে ক্লজ ব্যবহার করা হয়েছে, তার জন্য দেখো এখানে পাস্ট সাবজাংটিভ ফর্ম ইউজ হয়েছে। পরেরটা দেখো আই উইশ আই হ্যাড আ ডগ, আমার যদি একটা কুকুর থাকতো। দেখো বাট আই ডোন্ট হ্যাভ, কিন্তু আমার কুকুর নেই, কিন্তু আমি অবাস্তব পরিস্থিতির কথা বলছি। আর এখানে লক্ষ্য করো আই উইশ এই এক্সপ্রেশনটার সাথে ক্লজ ব্যবহার হয়েছে, আর তার জন্য দেখো এখানে পাস্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করেছে। পাস্ট দেখো ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে। 4 নম্বর দেখো আই উইশ আই নিউ দ্য ট্রুথ, আমি যদি সত্যটা জানতাম।
দেখো আই ডোন্ট নো দ্য ট্রুথ, আসলে আমি সত্যটা জানি না, কিন্তু এখানে অবাস্তব পরিস্থিতির কথা বলা হচ্ছে। এখানে লক্ষ্য করো এই আই উইশের সাথে ক্লজ ব্যবহার হয়েছে, পাস্ট সাবজেক্টিভ মুডকে অ্যাট্রাক্ট করছে, তার জন্য দেখো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম বসেছে। 5 নম্বর দেখো, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার মাই বস, সে এমনভাবে কথা বলে যেন সে আমার বস। আসলে সে আমার বস নয়, কিন্তু তার কথাবার্তার চালচলন দেখে মনে হচ্ছে সে আমার বস। এখানে লক্ষ্য করো অ্যাজ ইফ এই এক্সপ্রেশনটার সাথে যখনই আমরা ক্লজ ব্যবহার করছি তখন পাস্ট সাবজেক্টিভ মুডকে অ্যাট্রাক্ট করছে, তার জন্য দেখো এখানে ওয়ার ব্যবহার হয়েছে। পরেরটা দেখো, ইট ইজ হাই টাইম, এই ইট ইজ হাই টাইমের কথার অর্থ কি? অলরেডি লেট ইউ স্পোক ইংলিশ, অনেক দেরি হয়ে গেছে, তোমার ইংরেজিতে কথা বলার এটাই উপযুক্ত সময়। এখানে লক্ষ্য করো ইট ইজ হাই টাইম এই এক্সপ্রেশনটার সাথে যখন আমরা ক্লজ ব্যবহার করছি তখন পাস্ট সাবজেক্টিভ মুডকে অ্যাট্রাক্ট করছে, তার জন্য দেখো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে। ইট ইজ হাই টাইমের জায়গায় তোমরা ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ টাইম এগুলো লিখতে পারো। পরেরটা দেখো, আই উড রেদার ইউ স্টেইট হোম টু নাইট, আমি চাই তুমি আজ রাত্রে এখানে থাকো। দেখো এটা ফিউচার আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে। এখানে দেখো উড রেদার এই এক্সপ্রেশনটার সাথে যখন আমরা এই ক্লজটা ব্যবহার করছি তখন পাস্ট সাবজেক্টিভ মুডকে অ্যাট্রাক্ট করছে, তার জন্য দেখো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে স্টেইট। পরেরটা দেখো, ইফ আই ওয়ান দ্য লটারি আই উড বাই আ হাউস, দেখো এটা কন্ডিশনাল সেন্টেন্স, যদি আমি লটারি জিতি তাহলে একটা বাড়ি কিনবো। এটাও দেখো ফিউচার আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে। এখানে লক্ষ্য করো দেখো ইফ ক্লজ ব্যবহার হয়েছে আর তারপরে দেখো ক্লজ ইউজ হয়েছে, আর এই তার জন্য দেখো এখানে পাস্ট সাবজেক্টিভ মুডকে অ্যাট্রাক্ট করছে, তার জন্য দেখো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে। আশা করি পাস্ট সাবজেক্টিভ মুডটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড। দ্য পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড ইজ ইউজড টু টক অ্যাবাউট আনরিয়েল, ইমাজিনড অর ইম্পসিবল সিচুয়েশনস ইন দ্য পাস্ট। পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড ব্যবহার করা হয় অতীতের অবাস্তব, কাল্পনিক বা অসম্ভব পরিস্থিতির কথা বলতে। পাস্ট সাবজেক্টিভ মুডে যেসব এক্সপ্রেশনের কথা বলেছি এখানেও এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, আই উইশ আই হ্যাড টোল্ড দ্য ট্রুথ, আমি যদি সত্যটা বলতাম, আসলে আই ডিডন্ট টেল দ্য ট্রুথ, আমি সত্যটা বলিনি। অতীতের অবাস্তব পরিস্থিতির কথা বলা হচ্ছে, এর মধ্যে একটা অনুশোচনার অনুভূতি থেকে যাচ্ছে। এখানে লক্ষ্য করো আই উইশ এই এক্সপ্রেশনটার সাথে যখন ক্লজ ব্যবহার করা হচ্ছে তখন পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুডকে অ্যাট্রাক্ট করছে, যেহেতু এখানে অতীতের অবাস্তব পরিস্থিতির কথা বলা হচ্ছে। যদি এটা বর্তমানের অবাস্তব পরিস্থিতির কথা বলা হতো তাহলে এখানে পাস্ট সাবজেক্টিভ মুড ইউজ হতো, কিন্তু যেহেতু অতীতের অবাস্তব পরিস্থিতির কথা বলা হচ্ছে তার জন্য পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ ফর্ম ইউজ হয়েছে। পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড বলতে কি বোঝাচ্ছে? যে এখানে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। পরেরটা দেখো, হি উইসেস হি হ্যাড বিন মোর কেয়ারফুল, সে যদি আরো সতর্ক হতো। আসলে হি ওয়াজ নট কেয়ারফুল, সে সতর্ক ছিল না। অতীতের অবাস্তব পরিস্থিতির কথা বলা হচ্ছে, আর তার জন্য লক্ষ্য করো এখানে হ্যাড বিন, দেখো পাস্ট পারফেক্ট মুড ইউজ হয়েছে। পরেরটা দেখো, ইফ অনলি আই হ্যাড লিসেন টু ইউর অ্যাডভাইস, যদি আমি তোমার উপদেশ শুনতাম। আসলে আই ডিডন্ট লিসেন টু ইউর অ্যাডভাইস, আমি তোমার উপদেশ শুনিনি। দেখো অতীতের অবাস্তব পরিস্থিতির কথা বলা হচ্ছে। এখানে লক্ষ্য করো ইফ অনলি এই এক্সপ্রেশনটার সাথে যখন আমরা ক্লজ ব্যবহার করছি আর সেই ক্লজটা যখন অতীতের অবাস্তব পরিস্থিতির কথা বলছে তখন আমাদের পাস্ট সাবজেক্টিভ মুড ব্যবহার করতে হবে, তার জন্য দেখো এখানে পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে। পরেরটা দেখো, আই উড রেদার ইউ হ্যাড কাম আর্লি, আমি চেয়েছিলাম তুমি তাড়াতাড়ি আসো। দেখো ইউ ডিডন্ট কাম আর্লি, তুমি তাড়াতাড়ি আসোনি। দেখো পাস্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে। এখানে লক্ষ্য করো উড রেদার, এই উড রেদারের পরে যখন আমরা ক্লজ ব্যবহার করছি আর সেই ক্লজটা যখন পাস্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে তখন আমাদের পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড ইউজ করতে হবে, তার জন্য দেখো এখানে পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে। 5 নম্বর দেখো, ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম, যদি আমি আরও কঠোর পড়াশোনা করতাম আমি পরীক্ষায় পাস করে যেতাম। এটা দেখো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, বাট আই ডিড নট স্টাডি হার্ডার, কিন্তু আমি কঠোর পড়াশোনা করিনি। দেখেই বুঝতে পারছো
অতীতের এমন সিচুয়েশনের কথা বলা হচ্ছে যেটা আর পূরণ করা সম্ভব নয়, অতীতের অবাস্তব পরিস্থিতির কথা বলা হচ্ছে। তার জন্য দেখো এখানে ইফের সাথে হ্যাড স্টাডি, দেখো পাস্ট পারফেক্ট সাবজাংটিভ ফর্ম ইউজ হয়েছে। 6 নম্বর দেখো, ইফ আই হ্যাড বিন দেয়ার আই কুড হ্যাভ হেল্পড ইউ। যদি আমি সেখানে থাকতাম আমি তোমাকে সাহায্য করতে পারতাম, বাট আই ওয়াজ নট দেয়ার, কিন্তু আমি সেখানে ছিলাম না। দেখো অতীতের অবাস্তব পরিস্থিতি বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে ইফ ক্লসের সাথে হ্যাড বিন পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। পরেরটা দেখো, আই উইশ আই হ্যাড হ্যাড মোর টাইম টু স্টাডি। আমি যদি পড়ার জন্য আরো সময় পেতাম, দেখো আই ডিডেন্ট হ্যাভ এনাফ টাইম, কিন্তু আমি যথেষ্ট সময় পাইনি। পাস্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে, তার জন্য দেখো এই আই উইশ এই এক্সপ্রেশনটার সাথে যখন এই ক্লসটা ব্যবহার করা হচ্ছে, আর যে ক্লসটা পাস্ট আনরিয়েল সিচুয়েশনকে প্রকাশ করছে, আর তার জন্য এখানে দেখো পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। দেখো হ্যাড হ্যাড, হ্যাড প্লাস দেখো হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। আশা করি পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড তোমাদের ক্লিয়ার হয়েছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।